নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। আর আজকে আমার ভিডিওটা একটু অন্যরকমের একটা ভিডিও, বলতে পারেন একটু সাহস করেই এই ভিডিওটা করছি। সাহসটা আমাকে জুগিয়েছে আমার আর রক্তিমদার যৌথভাবে করা ফেসবুকের একটি গ্রুপ, কলকাতা থ্রিলার ক্লাব। সেখানে একটি পোস্ট দিয়েছিলেন অরিন্দম পাত্র বলে একজন। আহ, উনি সমসাময়িক যারা খুব ভালো থ্রিলার লিখছেন আহ তাদের নাম করেছিলেন, তাদের মানে ওনার যাদের যাদের পছন্দ তাদের নাম ওখানে মেনশন করেছিলেন। সবাই কিছু না কিছু লিখেছিলেন। আমিও 10 জনকে নিয়ে লিখেছিলাম। আর ওখানে লিখেছিলাম যে আমি বেশ কিছু নাম বাদ দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে তারা একটা সেপারেট ক্যাটাগরি ডিজার্ভ করে। কি সেই ক্যাটাগরি? না, সেই ক্যাটাগরিটা হচ্ছে আন্ডার রেটেড বা আন্ডার অ্যাপ্রিসিয়েটেড থ্রিলার লেখকদের ক্যাটাগরি। এবার আহ, দেখুন, আন্ডার রেটেড বা আন্ডার অ্যাপ্রিসিয়েটেড সেটা আমরা কি করে বুঝবো? মূলত এটার জন্য আমি কিছু প্যারামিটার ভেবে রেখেছি। আসলে আমি আমি অ্যাডভার্টাইজিং পাবলিক রিলেশনস এর লোক, তো তো যে কোনো একটা ডিসিশন বা যে কোনো একটা স্পিচ দেওয়ার আগে বা ক্যাটেগরাইজ করার আগে আমার কিছু প্যারামিটার ভেবেই নিতে হয়। তো এখানেও কিছু প্যারামিটার ভেবে রেখেছি। প্রথম কথা হচ্ছে যে যে বাজ তাদেরকে ঘিরে রয়েছে সেই বাজটা তাদের ট্যালেন্টের সঙ্গে জাস্টিস করতে পারছে না হয়তো। মানে ধরুন, আহ, একজন এক্সেলেন্ট লেখক, একজন অসাধারণ মানের লেখক, থ্রিলার লেখক, সার্থক থ্রিলার লেখক, তাকে নিয়ে যে বাজটা হওয়া উচিত, হয়তো তিনি সেটা নিজেই চান না, তাকে নিয়ে প্রচার হোক, হয়তো তিনি নিজেই চান না, কিন্তু আহ, তাও বলবো যে পাঠকদের একটা ন্যাচারাল যে অ্যাপ্রিসিয়েশন হওয়া উচিত সেটা অতটা হয় না, বা তার বইগুলো নিয়ে খুব বেশি রিভিউ বা আলোচনা গ্রুপে বলুন বা সোশ্যাল মিডিয়ার বাইরেও কোনো সাহিত্যভিত্তিক আড্ডাতেও বেশি বলা হয় না। দ্বিতীয় একটা প্যারামিটার আমার মাথায় থেকেছে যে আহ, আমি বইয়ের মাধ্যমেই তাদের জেনেছি, মানে তাদের বই পড়েই তাদের বিষয়ে আমার আইডিয়া হয়েছে বা তাদের লেখনীর আমি ফ্যান হয়ে গেছি। কোনো বাইরের সোর্স মানে সোশ্যাল মিডিয়া বলুন বা কোনো বন্ধু বান্ধব বলুন, তারা কিন্তু আমাকে সাহায্য করে। কারণ বা ফেলো ইউটিউবারদের রেকমেন্ডেশন, রিভিউয়ার্স যারা ফেসবুকে রিভিউ লেখেন, তাদের রেকমেন্ডেশন আমাকে সাহায্য করেনি। সম্পূর্ণ ইম্পালসে বইটা কিনেছি, পড়েছি, মুগ্ধ হয়েছি, তারপর তার লেখা আরো বই কিনেছি এবং পড়েছি। হ্যাঁ, একটা হয়তো ইনফ্লুয়েন্স থাকতে পারে, সেটা হচ্ছে যে পাবলিশারের স্টল থেকে বইটি কিনেছি তাদের বলা কথা যে পড়ে একবার দেখতে পারেন দাদা, বইটা আপনার ভালো লাগবে, এইটুকুই। তো আহ, বেশি দেরি না করে আর আপনাদের বেশি বোর না করে শুরু করা যাক। সাফাই তো অনেক গাইলাম, শুরু করা যাক তালিকা। আহ প্রথম যে নামটা আমার মাথায় সবচেয়ে প্রথমে আসবে সেটা হচ্ছে তথাগত মুখোপাধ্যায়। তথাগত মুখোপাধ্যায় সেই খুব বিরল লেখকদের মধ্যে একজন যিনি কর্পোরেট থ্রিলার লেখেন। বেসিক্যালি উনি নিজে অয়েল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন, বেশ কিছুদিন দীর্ঘদিন অয়েল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেজন্য আর কি কর্পোরেট রাইভালরি, তাকে ঘিরে গড়ে ওঠা রহস্য চক্রান্ত, এগুলোকে নিয়ে তিনি থ্রিলার লেখেন। এর বাইরেও আহ, তার একটি গোয়েন্দা চরিত্র আছে, সেটা নিয়েও গোয়েন্দা উপন্যাস তিনি লিখেছেন। ওনার একটি বই তো আনন্দ থেকে বেরিয়েছিল, এটা ধারাবাহিকভাবে একসময় বেরোতো। সেই উপন্যাসটির নাম হচ্ছে পিচ্ছিল, এবং আপনারা পড়ে দেখতে পারেন, আনন্দ পাবলিশার্স থেকে এটি বেরিয়েছিল। তারপরে ওনার বেশ কিছু বই প্রতিভাস থেকে বেরিয়েছে, রুইতন, চিরেতন, ইস্কাপন, আহ, যুযুধান, অন্তরাল, এই বইগুলো ওনার রয়েছে। আহ, বইগুলো একটু দাম বেশি, কিন্তু বইগুলো কিন্তু ভ্যালু ফর মানি। আমি এখন অবধি ওনার 2-3টে উপন্যাস পড়েছি, এবং আমি আহ, এটুকু বলতে পারি যে আমি মুগ্ধ ওনার বইগুলো পড়ে। আর আই এম শিওর যে আপনারাও হবেন। আর আমি এটাও শিওর যে উনি খুবই আন্ডাররেটেড, কেন ওনার নাম কিন্তু অনেকেই জানে না। আমি বইমেলায় অনেকের সঙ্গে আলোচনা করে এটা বুঝতে পেরেছি। স্যাড বাট ট্রু। দ্বিতীয় যে লেখকের কথা বলবো তিনি
একদম স্পেসিফিক থ্রিলার এই সবে লিখছেন। ওনার একটি বই বেরোচ্ছে 'ফাঁস চক্র' বলে। যেটি একদমই গোয়েন্দা থ্রিলার ধরনের একটি উপন্যাস। আ লেখকের নাম হচ্ছে সিদ্ধার্থ পাল। কিন্তু সিদ্ধার্থ পালের লেখায় কিন্তু আমি থ্রিল বরাবরই পেয়েছি। বিশেষ করে ওনার যে কল্পবিজ্ঞান গল্পগুলো রয়েছে, সেগুলোর মধ্যে থ্রিলারের সুলভ আ কিছু আ আতঙ্কের টেন্স মোমেন্টস রয়েছে। খুব সুন্দরভাবে তিনি সেগুলো বিল্ড আপ করেছেন, ক্রিয়েট করেছেন। আপনারা 'হিমযুগ' বইটি পড়তে পারেন, এবার ওর থেকে বেরিয়েছে। এছাড়া উনি হাসির গল্পও লেখেন। তো তাতে বোঝা যায় যে উনি বহুমুখী একজন লেখক। কিন্তু আমি এখানে ওনার থ্রিলার বা থ্রিল জাতীয় গল্পগুলো বা ওনার ওই যে থ্রিলার লেখক সত্তাটা আছে সেটা নিয়ে কথা বলছি। তো থ্রিলার লেখক হিসেবে উনার আ যে বিজ্ঞানসম্মত অথচ রোমাঞ্চকর লেখাগুলো হয় সেগুলো আমার বড্ড ভালো লেগেছে এবং সেজন্য 'ফাঁস চক্র'র জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। এবং এটাও আমার মনে হয় যে উনি হয়তো USA তে থাকেন, সেজন্য হয়তো আ খুব বেশি প্রচারের আলোয় আসতে পারেন না। আ which is understandable আরকি। আ সেজন্য উনাকে নিয়েও খুব বেশি কথা শোনা যায় না বা উনার আ বই নিয়ে যে ভীষণ হই-হল্লা হয় বা খুব একটা বাজ হয় সেটা নয়। কিন্তু হওয়া উচিত। এ এজন্যই আমি এখানে উনাকে তালিকাভুক্ত করলাম। আ আমার মনে হয় যে উনার আরো প্রচার পাওয়া উচিত। মানে উনি লম্বা রেসের ঘোড়া। 'ফাঁস চক্র'র জন্য আমি অধীর আগ্রহেই বলতে পারেন অপেক্ষা করে রয়েছি। আ উনারই মতন মানে কিছুটা উনার ধাঁচেই লেখেন, এরকম একজন লেখক হচ্ছেন শোভন কাপুরিয়া। উনার গল্পগুলো আপনি বলতে পারেন কিছুটা মনস্তাত্ত্বিক থ্রিলার থাকে, কিছুটা সায়েন্স ফিকশন হরর থ্রিলার জাতীয় লেখায় উনি সিদ্ধহস্ত, অ্যাকশন থ্রিলারও লিখেছেন এবং উনিও বেশ কিছুদিন ধরেই লিখছেন। কিন্তু উনার যে বইটা ওনাকে বলতে পারেন কিছুটা হলেও বিখ্যাত করে তুলেছে, সেটা হচ্ছে 'জোডিয়াক'। সেই বইটি আমি রিভিউ করেছিলাম বছর ২ এক আগে। আপনারা চাইলে রিভিউটি দেখতে পারেন আমার চ্যানেলে। তো উনাকেও আমার মনে হয়েছে লম্বা রেসের ঘোড়া এবং উনারও আমার মনে হয়েছে যে উনারও বইগুলোর বা উনার লেখাগুলোর ম্যাগাজিনে যেগুলো বেরোয়, সেগুলো আরো বেশি প্রচার পাওয়া উচিত। এবছরও উনি পূজাবার্ষিকীতে বেশ কিছু ভালো লেখা লিখেছেন। তো আমার মনে হচ্ছে আমার মনে হয় যে উনার মধ্যে আ যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে একজন বড় লেখক হওয়ার। এরপর যে দুজনের কথা বলব সে দুজনের উপন্যাস আমি সংগ্রহ করেছিলাম একই জায়গা থেকে সেটা হচ্ছে 'দ্য ক্যাফে টেবল'। আ সেই স্টল থেকে আমি ২০২৪ সালে বইগুলো কিনি এবং বইগুলো পড়ে আমি বুঝতে পারি যে দুজনেই ভীষণ ভালো এবং গুণী থ্রিলার লেখিকা। ১ম জনের নাম হচ্ছে মালবিকা দাশগুপ্ত। আ উনার একটি ক্যারেক্টার আছে। উনার একটি গোয়েন্দা চরিত্র বলব না, রহস্যভেদী চরিত্র বলাই ভালো হবে। ভেরি সরি টু সে আমি এই গোয়েন্দা চরিত্রটির ব্যাপারে বা এই রহস্যভেদী চরিত্রটির ব্যাপারে আগে কিছুই জানতাম না। আ যখন জানতে পারলাম তখন এক করে ওনার ৩-৪ টে বই কিনে নিলাম। আর একটু লজ্জার সঙ্গেই বলছি যে ২ টো বই আমার পড়া হয়েছে, ২ টো বই পড়া হয়নি। কিন্তু প্ল্যাটফর্ম পত্রিকাতে ওনার যে লেখাগুলো বেরোয় সেগুলো পড়ে আমি এটুকু বলতে পারি যে উনি ভীষণ ভালো মানের একজন থ্রিলার লেখিকা। দেখুন ভালো থ্রিলার লেখকের সংজ্ঞা এট লিস্ট যেটা আমার কাছে সেটা হচ্ছে ১ম থেকে শেষ অবধি পাঠককে মুগ্ধ করে রাখার একটা ট্যালেন্ট। খুব সহজ সরল অথচ মজবুত লেখনী দিয়ে গল্পের যে প্লটটা রয়েছে এবং প্লটের যে nitty-gritties গুলো রয়েছে সেগুলো কোনরকম info dumping ছাড়া পাঠকদের মাথায় ঢুকিয়ে দেয়া। এগুলো হচ্ছে একজন সার্থক থ্রিলার লেখক বা লেখিকার আ একটা গুণ যেটা মানে থাকা দরকার আমার মতে। সেটা এনার মধ্যে পুরো মাত্রায় রয়েছে। উনার সম্ভব হলে ১ টা ২ টো বই আমি এখানে দিয়ে দেব। উনার একটি বই আসছে যেটি একটি সত্যি ঘটনার উপর বেস করে। এই বইমেলাতে সেটি বেরোচ্ছে বা বইমেলার আগেই বোধহয় বেরোচ্ছে। আ লেখাটির আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, বিজ্ঞাপন দেখেছি Facebook এ, সোশ্যাল মিডিয়াতে। তো শুভেচ্ছা রইলো লেখাটার জন্য। আর আমার মনে হয় যে আমরা আরো এরকম লেখা উনার থেকে পাবো।
এবং এ পর্যায়ে কথা বলব তার সঙ্গে আমার কিঞ্চিৎ এখন ব্যক্তিগত পরিচয় হয়েছে। আ কিন্তু আমি যখন তার বই কিনে পড়েছিলাম তখন তাকে আমি চিনতাম না, একদমই চিনতাম না এবং নামটাও আমি ১ম শুনেছিলাম এবং এই নামটাই মানে এই নাম আমি আগে কোনদিন শুনিনি। আ লেখিকার নাম হচ্ছে প্রপিতা ঘোষ দস্তিদার। তো প্রপিতা নামটা আমি এর আগে কোনদিন শুনিনি। আ মূলত লেখিকার নামটা ইন্টারেস্টিং মনে হয়েছিল এবং লেখার যে ব্লার্ব টা ছিল ক্যাফে টেবিলের বইয়ের ব্লার্ব খুব ভালো করে লেখা থাকে। এই প্রসঙ্গে বলে রাখি। সেটা পড়েও আমার আগ্রহ জন্মেছিল উনার লেখা পড়ার। 'আর্যস্পর্শা' লেখাটার নাম। মানে লেখাটার মধ্যে কি নেই? লেখাটার মধ্যে একটা পাল্প থ্রিলার এর উপাদান রয়েছে। কোথাও একটা কল্পবিজ্ঞানের বা বায়োলজিক্যাল থ্রিলার এর উপাদান রয়েছে। একটা মানে উম হুডানিট এর একটা ছায়া রয়েছে এবং ভীষণ মডার্ন আঙ্গিকে, ভীষণ আধুনিক আঙ্গিকে লেখা একটি উপন্যাস। আমি আ এ ধরনের উপন্যাস সত্যি কথা বলতে বাংলায় খুব একটা পড়েছি তা কিন্তু নয়। তো তারপরে আমি উনার আ সাম্প্রতিকতম যে উপন্যাসটি উনি লিখেছেন সেটাও কিছুটা পড়েছি। তো অ মানে উনি নিজেকে বলেন যে উনি নাকি একটু ভীতু এবং খুব সাবধানী। কিন্তু উনার লেখাগুলো কিন্তু একদম বিশ্বাস করুন কোনো ভীতু সাবধানী লোকের লেখা বলে মনেই হয় না। মনে হয় একজন অত্যন্ত অ্যাডভেঞ্চার প্রিয় মানে খুব অ্যাড্রিনালিন রাশ আছে সেরকম একজন মানুষের লেখা। আ তো সেটাই হচ্ছে লেখকের একটা মানে লেখকের দুটো সত্তা থাকে তো সেই সেটা একটা প্রমাণ বলতে পারেন। তো উনিও আমার মতে অত্যন্ত আন্ডাররেটেড একজন লেখিকা এবং উনার বইয়েরও আমার মনে হয় আরো প্রচার পাওয়া উচিত। আর এই বইমেলাতেও ওনার ক্যাফে টেবল থেকে একটি বই বেরোচ্ছে। এই একটু আগেই আমি উনার একটা আ অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম উনার বইয়ের। যেটা বেশ অ্যানিমেশন দিয়ে সুন্দরভাবে করা হয়েছে। ছোট্ট একটা টিজার। তো আমার মনে হয় সেটাও বেশ ভালোই হবে। আম একটা রহস্যময় দ্বীপ নিয়ে কিছু একটা লিখছেন উনি। তো তাতে নাকি সুপার ন্যাচারাল এলিমেন্ট ও থাকবে। তো আমার মনে হয় যে উনি একজন যথেষ্ট প্রসপেক্টিভ লেখিকা। এরপর যে লেখকের কথা বলব, উনি হয়তো খুব আন্ডাররেটেড নন এবং বেশ কিছুদিন ধরে উনি লিখছেন। মূলত উনি একজন সাংবাদিক। কিন্তু আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে উনার লেখার উৎকর্ষের মান এতটাই যে উনার আরো বেশি প্রচার পাওয়া উচিত। লেখকের নাম হচ্ছে দেবাঞ্জন মুখোপাধ্যায়। উনার 'রোবেনচে' পড়ে আমি জাস্ট ছিটকে গেছিলাম। দুর্দান্ত একটি উপন্যাস। এছাড়া উনার অনেকগুলো ইনভেস্টিগেটিভ থ্রিলার ধরনের উপন্যাস রয়েছে। সেই উপন্যাসগুলোও কিন্তু চমৎকার। 'মায়াবিনীর ম্যানিকুইন' ভীষণ ভালো। রিসেন্টলি উনি একটা লিখেছিলেন 'খয়েরি ফিতের ফাঁস'। সেটাও ভীষণ ভালো। 'অপ্রকাশিত ছবি' আ এই প্রত্যেকটাই ভীষণ ভালো উপন্যাস। দেবাঞ্জন দার লেখার সঙ্গে আমি অনেকদিন ধরেই পরিচিত। উনার লেখার মধ্যে যেটা আমি বলব যে খুব একটা মেথডিক্যাল অ্যাপ্রোচ থাকে। একটা নো ননসেন্স ব্যাপার থাকে এবং উনি কারেন্ট যে জ্বলন্ত ইস্যু গুলো রয়েছে সেগুলোকে খুব সুচারুভাবে নিজের লেখায় তুলে ধরেন। তো যে বইগুলো বললাম আপনারা অবশ্যই সেগুলো কিনে সংগ্রহ করে পড়ে দেখতে পারেন। আ খুবই মনোগ্রাহী কিছু থ্রিলার উনি লিখেছেন। যেখানে উত্তেজনা রয়েছে এবং ইস্যু বেসড খুব অনেক ইনফরমেশন আপনি পাবেন। আ তো খুব আন্ডাররেটেড একজন লেখক বলে আমার মনে হয়। আমার মনে হয় উনারও আ আরো বেশি অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত। এরপর যে লেখকের কথা বলব তিনি কিন্তু যথেষ্ট প্রবীণ একজন লেখক এবং তিনি বেশ কিছু বছর ধরে আ আনন্দ প্রকাশনা সহ বিভিন্ন পত্র-পত্রিকায়, প্রকাশনা সংস্থায় লিখে চলেছেন। কিন্তু ওনাকে নিয়েও কিন্তু চর্চা করা হয় না। উনি কিন্তু বেশ কিছু ভালো থ্রিলার লিখেছেন। উনি হচ্ছেন শেখর মুখোপাধ্যায়। আ উনার কি বলবো? উনার লেখাগুলোর মধ্যে আ একটা ভীষণ বৈঠকি ব্যাপার আছে। যেটা হয়তো অনেক গোয়েন্দা গল্প থেকে আস্তে আমরা হারিয়ে ফেলছি। এবং তার সঙ্গে উনার লেখার মধ্যে আধুনিক টেকনোলজিরও কিন্তু আ প্রয়োগ বা প্রভাব লক্ষ্য করা যায়। যেটা আ আমার খুবই ভালো লাগে পার্সোনালি। আ উনারও ধারাবাহিক উপন্যাস দিয়েই যাত্রা শুরু হয়েছিল এবং আমার মনে হয় তার সময়ের সাথে উনার লেখা আরো পরিণত হয়েছে। আ 'গজপতি নিবাস রহস্য' থেকে
এখন চর্যা রহস্য অব্দি ওনার জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ওনার গোয়েন্দার জার্নিও খুব ইন্টারেস্টিং। কিছুদিন আগে ওনার একটা গোয়েন্দা গল্প পড়লাম, যেখানে আ মানে সার্ভেলিয়েন্স আ বা সিসিটিভি ক্যামেরা বা ড্রোন এগুলো নিয়ে উনি একটা সুন্দর মনোগ্রাহী গল্প আমাদের উপহার দিয়েছেন। সেটাই বললাম যে একটা বৈঠকি ব্যাপার রয়েছে এবং টেকনোলজিরও ভালো রকম প্রভাব ওনার গল্পে রয়েছে। তো সেজন্য আমার লেখা অনেক ভালো লাগে ওনার। 'চর্যা রহস্য' মিত্রকোষ থেকে বেরিয়েছে। এছাড়া 'ক্যাফে টেবিল' থেকে ওনার ২ টো বই বেরিয়েছে। বই দুটোর নাম অনেকটা একই রকম। আ সেই বইগুলো আপনারা দেখতে পারেন। 'জঙ্গলমহল', 'মহল জঙ্গল' এরকম করে আ গল্পগুলোর নাম। এরপর কথা বলব আ অভিনব রায়কে নিয়ে। অভিনব রায় আমার মতে অত্যন্ত আন্ডাররেটেড একজন লেখক। আ কারণ উনি লিখছেন কিন্তু অনেক এবং ওনার ১ম যে বই ছিল 'রাও' আমি বছর ২ এক আগে পড়েছিলাম। পড়ে মুগ্ধ হয়ে গেছিলাম। শব্দ থেকে বেরিয়েছিল। আপনারা পড়ে দেখতে পারেন। এটার একটি সিক্যুয়েলও বেরিয়েছে। সম্ভব হলে পড়ে দেখবেন। দুর্দান্ত একটি রাজনৈতিক থ্রিলার বলা যেতে পারে বা স্পাই থ্রিলার বলা যেতে পারে আরকি। এছাড়া উনার আরেকটি বই আমি পড়েছি, 'মৃত্যুর সামনে রিকশা স্ট্যান্ড'। একটি সার্থক সাইকোলজিক্যাল থ্রিলার বলে আমার মনে হয়েছে। আ ছোট বই, কম্প্যাক্ট বই কিন্তু বেশ, বেশ মনোগ্রাহী একটি বই। তো অভিনব রায়ের আরো একটি আম গল্প বা উপন্যাস আমি বললাম। শেষের টুইস্টটা আমার মাথা একেবারে ঘুরিয়ে দিয়েছে। তো এত কম লেখা পড়েই কিন্তু আমি বলব যে উনি একজন অত্যন্ত সম্ভাবনাময় লেখক এবং অত্যন্ত আন্ডাররেটেড একজন লেখক। কারণ উনার বই বা উনার লেখা নিয়ে খুব একটা আলোচনা কিন্তু আমি আ সোশ্যাল মিডিয়াতে বা বই নিয়ে আড্ডায় কোথাও আমি সেরকম শুনিনি। আমার মতে শোনা উচিত এবং আপনার এই বইগুলো পড়েই বিচার করতে পারবে। কৌশিক রায়। আ বিভা থেকে ওনার বেশ কিছু বই বেরিয়েছে। ওই প্রখর রুদ্র, তারপরে বেরিয়েছিল হন্ডুরাসে হাহাকার, আ লেজেন্ডস অফ জটায়ু, আমার যতদূর মনে পড়ছে নামটা। মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। যাই হোক এরকমই ৩ টে নাম। আহ আমার ৩ টেই পড়ার সৌভাগ্য হয়েছে। বেশ মোটা, মোটা বই বিভা থেকে বেরিয়েছিল। ইদানিং উনি একটু কম লিখছেন। মনে হচ্ছে উনিও একজন খুব আধুনিক ফরম্যাটের লেখক। উনার লেখার যে ফরম্যাটটা সেটা ভীষণ মডার্ন বা আমরা যে বিদেশি থ্রিলার গুলো পড়ি আ সেই ধরনের একটা ফরম্যাট উনার রয়েছে। ভীষণ টান উত্তেজনাময় লেখা, রাজনৈতিক থ্রিলার, স্পাই থ্রিলার, খুব গল্পকথা, মার্ডার মিস্ট্রি মোটেই নয়। আর ভীষণ ভিজুয়াল উনার লেখাগুলো। পড়লে মনে হয় যে কোনো ওয়েব সিরিজ দেখছি বা কোনো সিনেমা দেখছি। ভীষণ সিনেমাটিক ভিজুয়াল এবং সেটা উনার একটা বড় প্লাস পয়েন্ট। আ আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ উনার লেখা। আপনারা পড়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর যার নাম বলব তার নাম শুনে আপনারা হয়তো অবাকই হবেন। উনার নাম হচ্ছে সায়ন্তনী পুততুণ্ড। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন সে কি? উনি তো ভীষণই বিখ্যাত একজন লেখিকা। আ ভীষণ উনার 'অধিরাজ' সিরিজের তো বিশাল জনপ্রিয়তা ইয়াংস্টারসদের মধ্যে। কিন্তু আমি ওনার শুধু 'অধিরাজ' সিরিজের কথা বলছি না। 'অধিরাজ' সিরিজ ভীষণ জনপ্রিয়, ভীষণ পপুলার। তার বাইরেও কিন্তু ওনার কিছু মৌলিক থ্রিলার রয়েছে। 'মিথ্রিডেটিস' তার মধ্যে একটি। এছাড়াও রয়েছে। তো এই যে গল্পগুলো রয়েছে, এই উপন্যাসগুলো কিন্তু ভীষণ আন্ডাররেটেড বা আন্ডার অ্যাপ্রিশিয়েটেড। সায়ন্তনী পুততুণ্ডর আ লেখার কায়দা ভীষণ সাবলীল। উনার কনসেপ্ট দুর্দান্ত। আ 'ডেয়ার অর ডাই'টা আমার বিশেষ করে দুর্দান্ত লেগেছিল। তার যা কনসেপ্ট ছিল, আম এই কনসেপ্ট নিয়ে আমার মনে হয় না কোনো উপন্যাস লেখা হয়েছে। যদিও ওটা 'অধিরাজ' সিরিজেরই ছিল। কিন্তু তার বাইরে 'মিথ্রিডি', 'তিনটে ইঁদুর', 'অন্ধ' এই যে উপন্যাসগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব আলাদা আঙ্গিকে লেখা থ্রিলার। আপনারা এগুলো পড়তে পারেন এবং আ মানে এরপর যার কথা বলব, আম উনিও উনি আমার মতে প্রায় আন্তর্জাতিক মানের একজন লেখক আমার কাছে। আ কারণ উনি একজন ঐতিহাসিক চরিত্রকে নিয়ে এসছেন এবং তাকে গোয়েন্দা রূপে প্রেজেন্ট করেছেন। আ মানে খুব আ কনজারভেটিভ বাঙালি পাঠকরা সেটাকে অ্যাকসেপ্ট তো করেইছেন। আ ভীষণভাবে
অ্যাপ্রিশিয়েট করেছেন। এটার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। মানে প্রতিভা ছাড়া আ আমার মনে হয় না এটা করা সম্ভব ছিল। ঠিকই ধরেছেন। আমি 'চাণক্য' সিরিজের লেখক অভিজ্ঞান গাঙ্গুলির কথা বলছি। অভিজ্ঞান কিন্তু ভয়ের গল্প খুব ভালো লেখেন। তো থ্রিল, হরর এগুলোতে উনি প্রায় বলতে পারি পিএইচডি করেছেন। উনার প্রফেসর যে চরিত্রটি আছে তারও একটি গল্প আমি পড়েছি সেটাও আমার বেশ চমৎকার লেগেছিল। আ 'চাণক্য' সিরিজ তো আমার খুবই ভালো লেগেছিল। এতই ভালো লেগেছিল যে আমি ওটার রিভিউ করিনি। এবার আপনি বলবেন ভালো লেগেছিল তো রিভিউ করনি কেন? ব্যাপারটা হচ্ছে যে মানে গল্পগুলোর মধ্যে এতগুলো স্তর আছে বলে আমার মনে হয়েছে বা গল্পগুলোর বিস্তৃতি এতটাই মনে হয়েছে যে আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে গল্পগুলো আমার আরো ১-২ বার করে পড়া প্রয়োজন। যাতে আমি যথাযথ রিভিউ দিতে পারি। আ মানে জাস্ট বইটা পড়লাম, পড়েই একটা রিভিউ দিয়ে দিলাম। সেই লেভেলের লেখক অভিজ্ঞান গাঙ্গুলী নন, উনি তার থেকে অনেক হাই লেভেলের লেখক। তো সেই হিসেবে কিন্তু উনি অ্যাপ্রিসিয়েশন পাননি এখনো। আ কিন্তু আমার বিশ্বাস উনি একদিন পাবেন। মানে উনার গল্প উপন্যাসগুলো আমার মনে হয় অন্যান্য ভাষায়ও অনুবাদ হওয়া উচিত। আ এতটাই মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর উনার লেখা। এটা কিন্তু একদম আমি বাড়িয়ে বলছি না। একদম যেটা আমার মনে হচ্ছে সেটাই বলছি। আমার তো তাই মনে হয় আরকি। যার কথা বলব, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উনার লেখা আপনারা অনেকেই হয়তো পড়েননি। তো যারা পড়েছেন তারা এক বাক্যে স্বীকার করবেন যে এইরকম একজন আ ইউনিক আ স্লিউথ বা ডিটেকটিভ চরিত্র বাংলা সাহিত্যে নেই বললেই চলে। লেখকের নাম শয়তান বা সন্দীপ সেন আসল নাম। শয়তান ছদ্মনামে তিনি আ গল্প উপন্যাস লেখেন। অক্ষর সংলাপ থেকে সেগুলো বেরিয়েছে। অর্ক ১, ২, ৩ আ অর্ক একজন ভীষণ এজি গোয়েন্দা। অন্যান্য গোয়েন্দাদের মতন চার্মিং নয় বরং তার ভীষণ মুখ খারাপ, ভীষণ মানে মুখের উপরে কথা বলে, খুব ঠোঁট কাটা, আ কোথাও না কোথাও রেবেলিয়াস ও বটে। আ কিন্তু তার ডিটেকশন ক্ষমতা চমৎকার এবং তার মধ্যে একটা কি বলবো? আ বিপদে ঝাঁপিয়ে পড়ার একটা প্রবণতা রয়েছে। এছাড়া যে গল্পগুলো আছে, সেই গল্পগুলো লেখার কায়দাটা খুব অন্যরকম। ভীষণ অন্যরকম আরকি। একটা পাল্পি ব্যাপার আছে, একটা ওই আ ৬০-৭০ এর দশকে যে থ্রিলার গুলো লেখা হতো মানে ইংরেজিতে, সেগুলোর সঙ্গে একটা মিল আছে বা রোমাঞ্চ পত্রিকার গোয়েন্দা গল্প, রহস্য গল্পগুলো যদি আপনি পড়ে থাকেন, সেরকম ধাঁচে লেখা। কিন্তু স্বতন্ত্র, স্বকীয়। আ খুব এজি গল্পগুলো। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। ভীষণ ড্রাই হিউমার, সার্কাস্টিক হিউমারও রয়েছে। তো আপনারা পড়তে পারেন। আ শয়তানের লেখা অর্ক ১, ২, ৩ অক্ষর সংলাপ থেকে বেরিয়েছে। আ এই প্রসঙ্গে আরেকজন লেখকের কথা না বললেই নয়। আ উনি সামাজিক গল্প তো অসাধারণ লেখেন, রোমান্টিক গল্প দারুণ লেখেন এবং তার পাশাপাশি উনার একটি গোয়েন্দা চরিত্র কিন্তু আস্তে, আস্তে পপুলার হচ্ছে কার্টসি কিছু অডিও স্টোরি আ এবং আ পত্রপাঠ থেকে বেরোনো ওনার একটি সাম্প্রতিক সংকলন। কিন্তু আমার মনে হয় ওনার আরো বেশি এক্সপোজার পাওয়া উচিত। ওনার এই চরিত্রটির আরো বেশি জনপ্রিয়তা পাওয়া উচিত। সেটা হচ্ছে গোয়েন্দা ইন্দ্রমোহন এবং স্রষ্টার নাম হচ্ছে অজিতেশ নাগ। আ তো অজিতেশ দা যেটা বললাম যে ভীষণ আ শক্তিশালী কলমের অধিকারী। উনার লেখার মধ্যে একটা সাবলীলতা আছে। আ উনার লেখার মধ্যে আ উম মানে একটা খুব রিয়ালিস্টিক ব্যাপার রয়েছে। অথচ আ উনার যে রহস্যগুলো উনার গল্পগুলোয় থাকে, সেই রহস্যগুলো কিন্তু বেশ প্যাঁচালো এবং সেগুলো সলভ করতে গেলে বেশ উপস্থিত বুদ্ধির প্রয়োজন হয়। আ মানে সাম্প্রতিককালে খুব কম গোয়েন্দা চরিত্রই আমাকে এতটা প্রভাবিত করতে পেরেছে, যতটা এই গোয়েন্দা ইন্দ্রমোহন করতে পেরেছে। আ দুর্দান্ত একটি চরিত্র। ইন্দ্রমোহন আ বিপত্নিক। উম তার ছেলের সঙ্গে তিনি উত্তর কলকাতায় একটি বনেদি বাড়িতে থাকেন এবং উনি একজন রিলাক্টেন্ট ডিটেকটিভ ঠিক রহস্য ভেদ তিনি করতে চান না।
কিন্তু করে ফেলেন। কিভাবে সেটার জন্য তো আপনার গল্পগুলো পড়তে হবে। আ বেশ কিছু গল্প বিভিন্ন পত্র-পত্রিকায় বেরিয়েছে। পত্রপাঠ থেকে ওনার একটি কালেকশন বেরিয়েছে। আমার মনে হয় কালেকশনটা পড়াই আপনার জন্য যথেষ্ট হবে ইন্দ্রমোহনকে চেনার জন্য। এছাড়া পত্রপাঠেরই পরবর্তী সংখ্যা বলে একটি পূজাবার্ষিকী বেরিয়েছিল। যেটা নিয়ে আমি আলাদা করে একটা আ ইনিশিয়াল রিঅ্যাকশন দেবো পরে। আমার Facebook পেজে দেবো। সেই পরবর্তী সংখ্যাতে কি চমৎকার ওনার উপন্যাস এবছর বেরিয়েছে। আপনারা যদি না পড়ে থাকেন এগুলো অবশ্যই পড়বেন। আমার তো মনে হয় যে খুবই চিত্তাকর্ষক একটি চরিত্র, যেটি এখনো তার প্রাপ্য মর্যাদা পায়নি। কিন্তু অচিরেই পাবে। এটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন যে কি হলো হঠাৎ ভিডিও চলতে আমি ড্রেস চেঞ্জ কেন করে ফেললাম? না, আসলে এই ভিডিওর পার্টটা আমি অনেকদিন পরে শুট করছি। সেটার কারণটা হচ্ছে আম এই সেকশনটা আমি যে ৩ জন লেখকের কথা বলবো, সেই ৩ জনকে নিয়ে আমি আগের ভিডিওতেও বলেছিলাম। কিন্তু আহ আমি এত বেশি বলে ফেলেছিলাম যাতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল। আর আমি ভিডিওটা অতটা বড় করতে চাইনি। আসলে এই ৩ জন আমার এতটাই প্রিয় লেখক এবং এই ৩ জনের প্রতিটা বই আমার এত ভালো লেগেছে যে আমি অনেকটা বেশি বলে ফেলেছিলাম। তো যতটা সম্ভব ছোট করে কনসাইজ ওয়েতে আমি আপনাদের এই ৩ জন লেখকের কথা বলবো। আহ ১ম যে লেখকের কথা আমি বলবো এখানে, তিনি হচ্ছেন none other than কৌশিক দাস। এবার কৌশিক দাসের ক্ষেত্রে আমাকে একটু এক্সেপশন করতে হয়েছে। কৌশিক দাসের নামটা আমি আমার প্রিয় থ্রিলার লেখকদের তালিকাতে দিয়েছিলাম। কলকাতা থ্রিলার ক্লাবের যে লিস্টটা ছিল, কিন্তু আমি যখন ভিডিও বানাই সেখানে আমি সেটা দিইনি। আর আমার মনে হয়েছে যে অভিজ্ঞান গাঙ্গুলির মতোই কৌশিক দাসও কিন্তু প্রায় আন্তর্জাতিক আ স্তরেরই একজন থ্রিলার লেখক। এর কিছু কারণ রয়েছে। মানে শুধুমাত্র একজন ফ্যান বয় হয়ে আমি কথা বলছি তা কিন্তু নয়। দেখুন, ১ম কথা হচ্ছে উনি যে স্পোর্টস থ্রিলার গুলো লিখেছেন সেগুলো আক্ষরিক অর্থেই স্পোর্টস থ্রিলার এবং তার সঙ্গে পলিটিক্যাল বা এসপ্যানিশ থ্রিলারের সাব জনরা গুলো কিন্তু তার সঙ্গে এফর্টলেসলি এসে মিশেছে এবং তাতে এই উপন্যাসগুলোর পরিসর, এর পরিধি অনেকটাই বেড়ে গেছে এবং সাধারণত এই মাপের থ্রিলার ইংরেজিতেই লেখা হয়, বিদেশি লেখকরা বেশি লেখেন। বাংলায় যে লেখা হয় না তা না, বাংলাতেও লেখা হয়। কিন্তু সবাই যেটাকে ইংরেজিতে বলে না পুলিং ইট অফ, সেই জিনিসটা সবাই কিন্তু করতে পারেন না। কিন্তু কৌশিক দাস কিন্তু ১ম উপন্যাসেই সেটা করে দেখিয়েছিলেন। এরপর উনি কিছু সত্য ঘটনা অবলম্বনে যেগুলো ৮০ র দশকে হয়েছে, ৯০ দশকে হয়েছে, সেগুলো অবলম্বনে কিছু উপন্যাস লিখেছেন। 'হাড়' যেমন বা স্কিন ট্রাফিকিং নিয়ে 'শক্তি রূপেনও' যেমন ভীষণ আন্ডাররেটেড একটা কাজ ওনার। এগুলোও থ্রিলার, পুরোদস্তুর থ্রিলার। কিন্তু এগুলো ইনভেস্টিগেটিভ থ্রিলারের পর্যায়ে পড়ে। এছাড়া 'আলফা' যেটা কোথাও না কোথাও আ স্পোর্টস থ্রিলার এবং তার সঙ্গে অফ কোর্স আরো অনেক কিছু। আমার মতে 'আলফা' এখনো অব্দি ওনার লেখা আমার শ্রেষ্ঠ উপন্যাস বলে মনে হয়েছে, যার প্রচুর রিপিট ভ্যালু আছে। যাই হোক, এছাড়া ওনার আ 'করবী মার্ডার্স' লিখেছেন, সেটা সাইকোলজিক্যাল থ্রিলার। এই যে প্রত্যেকটা সাবজনরা থ্রিলার উনি হ্যান্ডেল করেছেন বা আ এগুলো নিয়ে উনি লিখেছেন, বিষয় নির্বাচন করেছেন। ১ম কথা, বিষয় নির্বাচনগুলোতে যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন। দ্বিতীয়ত, যদিও আমি 'হাড়' এর 2nd পার্টটা পড়িনি। দ্বিতীয়ত, উনি এগুলো প্রত্যেকটাতেই একটা ওপেন এন্ডিং আ রেখেছেন বা ওপেন এন্ডেড ভাবেই সবগুলোকে উনি শেষ করেছেন। যাতে একটা কন্টিনিউয়েশন হয় এবং আ সেটাকেও খুব এফর্টলেসলি করেছেন। এসব কারণের জন্য আমি উনাকে একজন আন্ডাররেটেড থ্রিলার লেখকের আখ্যা দিচ্ছি। কারণ আ উনি যেটা বললাম যে উনার পরিসর, পরিধি এবং এই যে ওপেন এন্ডেড আ লেখার ক্ষমতা, উপন্যাস থেকেই বা উনার ১ম কয়েকটি উপন্যাসে উনি এটা দেখিয়ে দিয়েছেন। 'ড্রাগন হান্ট' এখনো আমি পুরোটা শেষ করতে পারিনি। তবে 'ড্রাগন হান্ট' এরও কিন্তু এর আভাস পাওয়া যাচ্ছে। এবং 'ড্রাগন হান্ট' এর যে কি বলবো, যে
পরিধি সেটা তো মানে কি বলবো, আন্তর্জাতিক তো বটেই এবং বিশাল মাপের। মানে এই যে প্রত্যেকটা উপন্যাস আমি বলছি, প্রত্যেকটা উপন্যাস কিন্তু ইংরেজিতে যদি অনুবাদ হয় কোনোভাবে এবং ছড়িয়ে যায়, আমার বিশ্বাস সেগুলো সমানভাবে জনপ্রিয় হবে। আচ্ছা, এরপর কৌশিক দাসের পর আসছি আরেকজন লেখকের কথা নিয়ে, যার লেখা আমার ভীষণ, ভীষণ প্রিয় এবং আমার মতে উনিও কোথাও না কোথাও আন্ডাররেটেড থ্রিলার লেখক হিসেবে। তিনি হচ্ছেন পার্থ দে। পার্থ দে থ্রিলার লিখেছেন এবং খুব ভালো থ্রিলার লিখেছেন। ওনার একটি চরিত্র আছে মননশীল নামে। আ সেগুলো হচ্ছে ভীষণ ইউনিক ধরনের থ্রিলার। এগুলোকে বায়োপাঙ্ক থ্রিলার বলে আ বলা হয় এবং মননশীল ১ উনি লিখেছিলেন, আ যেটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছিল। এরপর মননশীল ২ আসছে আ এই বইমেলায়। তো এটা একেবারে একটা স্বতন্ত্র শাখা যেখানে উনি বিচরণ করেছেন। এবং পাথরের আরেকটি চরিত্র আছে। সেই চরিত্রটির নাম হচ্ছে রুবাইদা। রুবাইদা এবং তার সহকারী কাম ভাই বলতে পারেন রিপ। আপাত দৃষ্টিতে দেখতে গেলে এরা হচ্ছে ওই কিশোরদের জন্য সৃষ্ট করা গোয়েন্দা চরিত্র। কিন্তু এটা কিন্তু আ কিশোরদের জন্য সৃষ্ট গোয়েন্দা গল্পের আড়ালে একেবারে মানে আ ১০-১১ বছরের ছেলেমেয়েদের জন্য বা তার থেকে অল্প ছোট ছেলেমেয়েদের জন্য লেখা গোয়েন্দা কাহিনী নয়। আ যেটা অনেক সময় কিন্তু স্যাডলি বাংলা সাহিত্যে হয়ে থাকে। এটা একেবারেই ধরুন ১৬-১৭ বছরের আ ছেলেমেয়ে বা ১৮ বছরের ছেলেমেয়েদের জন্য লেখা আ ৩ টে গোয়েন্দা কাহিনী। এখন অব্দি ৩ টে লেখা হয়েছে আরকি। এই এই যে টেরিটরিটা, এই যে পার্টিকুলার সেগমেন্ট, এটা কিন্তু গ্রে এরিয়া কিশোর গোয়েন্দা সাহিত্যের। মানে এই, এই জায়গায় কিন্তু খুব বেশি কাজ হচ্ছে না। মানে এই সেগমেন্টটা, এই এজ সেগমেন্টটাতে কিন্তু খুব বেশি মানুষ ট্যাপ করছেন না আসলে। আ হয়তো না জেনে বুঝেই এটা হচ্ছে, কিন্তু মানে এটাই হচ্ছে ফ্যাক্ট। মানে এই সেগমেন্টের যারা ছেলেমেয়ে আছে না, তারা কিন্তু ওই ১০-১১ বছরের জন্য লেখা যে গোয়েন্দা গল্পগুলো হয়, সেই গল্পগুলো পড়ে খুব একটা মজা পায় না। আবার খুব বড়দের জন্য লেখা ডার্ক গোয়েন্দা গল্প বা থ্রিলারও তাদের হাতে তুলে দেওয়ার মতন বয়সও তাদের হয়নি। বা তারা পড়ে একটু startled হয়ে যেতে পারে। তো এই সেগমেন্টটাকে পার্থদে খুব ক্লেভারলি ও খুব সুন্দরভাবে ট্যাপ করেছেন। এবং এই গোয়েন্দা গল্পগুলোর মধ্যে বুদ্ধিমত্তার পরিচয় আছে। বেশ কিছু সামাজিক ইস্যু নিয়ে আ বা সাইকোলজিক্যাল ইস্যু নিয়ে তিনি গল্পগুলো লিখেছেন এবং গল্পগুলোর মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তো গল্পগুলো জনপ্রিয় হয়েছে আমি যতদূর জানি। কিন্তু খুব বড় আকারে জনপ্রিয় হয়েছে বলে আমার মনে হচ্ছে না। সেজন্যই বলছি যে ভবিষ্যতে এদের আরো জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই দুটো চরিত্র মূলত মিলিয়েই পার্থ দে আমার মতে আ একজন ডার্ক হর্স থ্রিলার সাহিত্যের ক্ষেত্রে। এরপর যে ভদ্রলোকের কথা বলব, যে লেখকের কথা বলব, আ ওনাকে আমি লেখক হওয়ার আগে থেকেই চিনতাম কুইজিং এর সূত্রে। কিন্তু আ বলতে পারি যে তখন জাস্ট মুখ চিনতাম, ২-৪ টে কথা হয়েছে। উনি আমার কয়েকটা কুইজ অ্যাটেন্ড করেছিলেন। আমি ওনার কুইজ অ্যাটেন্ড করেছি, এই পর্যন্তই আরকি। কিন্তু উনি লেখক হওয়ার পর ওনার সঙ্গে কথাবার্তা, ঘনিষ্ঠতা আ একটু হলেও বেড়েছে। আ আমি বলব যে উনার নন ফিকশন যতটা চিত্তাকর্ষক, উনি ফিকশন লেখাতেও ততটাই নাম করেছেন। আ আমি ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের কথা বলছি। ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের ১ম বই আমি রিভিউ করেছিলাম। আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে রয়েছে। 'বিষের জালে ২২ গজ'। একটি আদর্শ স্পোর্টস থ্রিলার কেমন হওয়া উচিত, আ সেটি ইন্দ্রনীল মুখোপাধ্যায় তার ১ম উপন্যাসেই বুঝিয়ে দিয়েছিলেন। টান উত্তেজনা ছিল। খেলা নিয়ে আ একটি অল্পশ্রুত, প্রায় বিস্তৃত একটি ঘটনা ছিল। আর বিল বোস নামের একটি আ দুর্দান্ত এবং অভিনব চরিত্রের আগমন ঘটেছিল এই উপন্যাসের মাধ্যমে। বিল বোস বলতে পারেন অনেকটা আমাদের এদেশীয় আ নেভিল কার্টার্স ধরনের একজন মানুষ। মানে প্রচন্ড ফেমাস একজন আ
স্পোর্টস পার্সোনালিটি বা স্পোর্টস জার্নালিস্ট বলতে পারেন। বিল বোস কখনো কখনো রহস্য ভেদে নেমে পড়েন এবং সেই রহস্যগুলো অনেক সময় আন্তর্জাতিক মানের রহস্য হয়, কখনো কখনো লোকাল লেভেলের সমস্যা হয়, কিন্তু সমস্যাগুলোর মধ্যে প্রচুর চক্রান্ত, রহস্য, অন্তর্ঘাত যেগুলো খেলার মাঠের বাইরে ঘটে থাকে, সেই খেলা রিলেটেড অপরাধগুলো তিনি দমনও করেন এবং তার খুব সুচারুভাবে সমাধানও করেন। আহ, ওনাকে নিয়ে বেশ কিছু বই বেরিয়েছে। আহ, এবারত, সৃষ্টিসুখ, প্রজ্ঞা, এই মূলত এই প্রকাশনাগুলো থেকেই বেরিয়েছে এবং আপনারা এই বইগুলো পড়ে দেখতে পারেন। বইগুলো খুবই চিত্তাকর্ষক, খুবই ভালো বই। আমি তো প্রত্যেকটাই পড়েছি এবং আমার দারুণ লেগেছে। এছাড়াও পত্রপত্রিকাতেও বিল বোসকে নিয়ে কিছু লেখা বেরিয়েছে, আহ, নবরোজ পত্রিকাতে নোটেবলি। এছাড়াও ওনার আরো কিছু থ্রিলার বেরিয়েছে বা ফিল্ম রিলেটেড কিছু গল্প বেরিয়েছে। বাতাসে বহিছে বিষ বলে একটি বই বেরোচ্ছে, যেটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটা ক্রাইম নিয়ে। এটাই ওনার স্পেশালাইজেশন, স্পোর্টস আর ফিল্মস বলতে পারেন যে ওনার স্পেশালাইজেশন। তার মুখোপাধ্যায়ের লেখা ঝরঝরে, মেদহীন এবং খুব নো ননসেন্স, মানে খুব অতিরিক্ত আবেগ, অতিরিক্ত মেদ থ্রিলারে নেই, যেটা একটি ঝরঝরে থ্রিলারের ক্ষেত্রে একটি আবশ্যিক শর্ত বলে আমার মনে হয়। তো খুবই ভালো একজন একটু অন্য ধরনের থ্রিলার লেখককে আমরা সম্প্রতি পেয়েছি। যে লেভেলে লেখা উনি লিখছে, সেই লেভেলে কি ওনাকে নিয়ে খুব বেশি কথাবার্তা হয়? আমার মনে হয় না। আমার মনে হয় উনি আরো আরো অনেক বেশি প্রশংসা, আরো অনেক বেশি পাঠকদের মনোযোগ দাবি করেন। আহ, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর কি। আহ, এই বইগুলো যদি আপনারা পারেন, এই বইমেলা থেকে সংগ্রহ করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনারা ঠকবেন না। এবং আরেকজন লেখকের কথা বলবো, যার লেখা আমার দারুণ লেগেছে। তার লেখাও আপনি আহ, অভিযানে পেয়ে যাবেন। খুবই অন্য ধরনের একজন থ্রিলার লেখক আমি বলবো। আহ, ওনার লেখাগুলো পলিটিক্যাল থ্রিলার ধরনের লেখা হয় বেশিরভাগই। কিশোর পাশাই ইমন, ওনার লেখাগুলো আমার দারুণ লেগেছে। মানে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, সেটাও আমি মেনে নিচ্ছি, কিন্তু তাও আমি বলবো যারা একটু অন্যরকম ফরম্যাটের, অন্যরকম আহ, আঙ্গিকের থ্রিলার পছন্দ করেন, যারা প্লট ড্রিভেন থ্রিলারের সাথে সাথে কিছু মানে রাজনৈতিক টানাপোড়েন সম্পর্কিত থ্রিলার পড়তে পছন্দ করেন, তারা কিশোর পাশার ইমনের লেখা পড়তে পারেন। এখানে ওনাকে নিয়ে খুব একটা বেশি আলোচনা হয় বলে আমার মনে হয় না। মৃগতৃষা, জাদুঘর পাতা আছেই এখানে, ছারপোকা, এগুলো ওনার বিখ্যাত সব উপন্যাস। আপনারা পড়ে দেখতে পারেন এগুলো। এই প্রসঙ্গে ছোট করে উল্লেখ করি ওপার বাংলার দুই লেখকের কথা, যারা আমাকে ভীষণ ইমপ্রেস করেছেন তাদের থ্রিলার জনরার গল্প উপন্যাসের দ্বারা। কিন্তু তাদের অবভিয়াসলি এপার বাংলায় ওই লেভেলের জনপ্রিয়তা হয়তো নেই। না, আমি সাদাত হোসেনের কথা বলছি না, উনি এপার বাংলাতেও ভীষণ জনপ্রিয়। আমি বলছি মাসুদুল হকের কথা। ওনার ভেন্ট্রিলোকুইস্ট, মিনিমালিস্ট, এগুলো যারা পড়েননি আমি অনুরোধ করব প্লিজ পড়ুন। মানে মাল্টি লেয়ার থ্রিলার গল্প কিভাবে লিখতে হয়, আহ, এই দুটো গল্প পড়লে আপনারা বুঝতে পারবেন। মানে আমার তো মনে হচ্ছিল যে আমি কোনো হলিউড সিনেমা স্ক্রিপ্ট পড়ছি। দুর্দান্ত দুর্দান্ত লেখা। কিছুদিন আগে, বোধহয় ৩-৪ দিন আগে ইনফ্যাক্ট, ওনার অসচরাচর বলে একটি গল্প আছে। এটা ঠিক থ্রিলার নয়, কিছুটা সুপার ন্যাচারাল বায়োলজিক্যাল হরর বলা যেতে পারে, সেরকম একটি গল্প থেকে প্যারাসাইট বলে একটি অডিও স্টোরি বেরিয়েছে। বোধহয় থ্রিলার ল্যান্ডে বেরিয়েছে। আপনারা শুনতে পারেন সেই অডিও স্টোরিটা বা বইটি সংগ্রহ করে পড়তে পারেন। ৩টি বই আমাদের দেশে অভিযানে পাওয়া যাবে। অভিযান পাবলিশার্স, ওনারা ৩টি বই বের করেছেন। তো ইনি হচ্ছেন একজন যাকে নিয়ে এপার বাংলায় হয়তো আলোচনা একটু কম হয়।
আমার ভীষণই ভালো লেগেছে ওনার। এবং আরেকজন লেখকের কথা বলবো, যার লেখা আমার দারুণ লেগেছে। তার লেখাও আপনি আহ অভিযানে পেয়ে যাবেন। খুবই অন্য ধরনের একজন থ্রিলার লেখক আমি বলবো। আহ ওনার লেখাগুলো পলিটিক্যাল থ্রিলার ধরনের লেখা হয় বেশিরভাগই। কিশোর পাশা ইমন, ওনার লেখাগুলো আমার দারুণ লেগেছে। মানে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, সেটাও আমি মেনে নিচ্ছি। কিন্তু তাও আমি বলবো, যারা একটু অন্যরকম ফরম্যাটের, অন্যরকম আহ আঙ্গিকের থ্রিলার পছন্দ করেন, যারা আহ প্লট ড্রিভেন থ্রিলারের সাথে সাথে কিছু মানে রাজনৈতিক টানাপোড়েন সম্পর্কিত থ্রিলার পড়তে পছন্দ করেন, তারা কিশোর পাশার ইমনের লেখা পড়তে পারেন। এখানে ওনাকে নিয়ে খুব একটা বেশি আলোচনা হয় বলে আমার মনে হয় না। মৃগতৃষা, জাদুঘর পাতা আছেই এখানে, ছারপোকা, এগুলো ওনার বিখ্যাত সব উপন্যাস। আপনারা পড়ে দেখতে পারেন এগুলো। তো এই ছিল আমার মতে কিছু আন্ডাররেটেড লেখক-লেখিকাদের নিয়ে আহ আমার একটি প্রয়াস, একটি প্রচেষ্টা। আহ এস্টাবলিশড লেখকদের নিয়ে বলেছি আমার গ্রুপে, এবং সেই লেখকদের নিয়েও একটা ভিডিও আমি অবশ্যই বানাবো, আমার প্রিয় থ্রিলার লেখক বলে। এটা আন্ডার অ্যাপ্রিসিয়েটেড লেখকদের জন্য, যারা আমার মনে হয় তাদের ডিউ এখনো পাননি। সাহস করে এই ভিডিওটি বানালাম। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলেও বলবেন। আমার সঙ্গে যে আপনাদের মত মিলবে তা নাও হতে পারে। সেটা আমার মুক্ত কণ্ঠে স্বীকার করে নিতে কোনোই অসুবিধে নেই। কিন্তু জানাবেন কিন্তু কেমন লাগলো এই ভিডিওটা। একটু অন্যরকম একটা চেষ্টা করলাম। আর খুব ইমপ্রম্পটু চেষ্টা করলাম। তাই হয়তো একটু থেমে, থেমে বলেছি। তার জন্য মার্জনা করে দেবেন। একদমই ইম্পালসে করা একটি ভিডিও। আজ তবে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সকলে। শুভরাত্রি। টাটা।